ছাত্রছাত্রীরা আজকে আমরা ক্লাস 10 ভৌত বিজ্ঞানের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024-এর নদিয়ার যে সেটটি রয়েছে নদিয়ার জেলার, ঠিক আছে, পেজ নাম্বার D37 প্রশ্নসাথী ছায়া প্রকাশনীর যে প্রশ্ন বিচিত্রা সেইখান থেকে আমরা প্রশ্নগুলো করছি। দেখো এখানে যে 40 মার্কের তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা হবে, 1 ঘন্টা 30 মিনিট সময় থাকবে, সেই রকম একটা প্রশ্নপত্র D37-এর। তো এইখানে প্রথমেই দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। এখানে 1-এর 1 এসটিপিতে 5.6 লিটার অক্সিজেন গ্যাসের ভর কত হবে? 4টি অপশন দেওয়া আছে, এখানে সঠিক অপশনটি আমাদের করতে হবে। তো এসটিপিতে আমরা জানি যে তোমার 22.4 লিটার যে কোনো গ্যাসের ক্ষেত্রে তার ভর হবে, তার আণবিক ভর। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে 22.4 লিটার এর ভর কত হবে? 32 হবে, ঠিক আছে। তো একে কত? 32/22.4 এবং আমাদের যেটা পদার্থ দেওয়া আছে 5.6 লিটারে কত, সেটা যদি আমরা করে নিই তাহলে আমাদের এখানে উত্তর চলে আসবে। দেখো 5.6 এবং 22.4, এটা আমরা 4 দিয়ে কেটে দেবো, তারপর 4 8 32, তাহলে আমাদের উত্তর হবে 8 গ্রাম। ক্লিয়ার? এরপরে দেখো কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? ধাতুর পরিবাহিতাঙ্ক কেবলমাত্র উপাদানের প্রকৃতির ওপর নির্ভর করে, কারণ আমরা সিগমা সমান জানি 1/ρ, ঠিক আছে। তারপরে দেখো প্রদত্ত কোনটি অ্যাম্পিয়ারকে প্রকাশ করবে? অ্যাম্পিয়ারকে প্রকাশ করে ভোল্ট ওহম ইনভার্স। কারণ কি? ওহমের সূত্রানুসারে আমরা জানি যে I সমান V/R, বা এটাকে আমরা সরলীকরণ করে বলতে পারি V সমান IR, ঠিক আছে, V সমান IR। তো এখানে V বলতে বিভব প্রভেদ, R বলতে রোধ। বিভব প্রভেদের একক হবে ভোল্ট, রোধের একক হবে ওহম। তাহলে আমরা এখানে পেয়ে যাব ভোল্ট পার ওহম বা ভোল্ট ওহম ইনভার্স। তো বি অপশনটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। তো এরপরে দেখো 1-এর 4-এর যে প্রশ্নটি রয়েছে, বিভব ভি, কার্য ডাব্লিউ, আধান কিউ, এর মধ্যে সম্পর্ক কি হবে? এদের মধ্যে সম্পর্ক হবে, দেখো আমরা কার্য সমান কি জানি? আধান ইনটু বিভব প্রভেদ। তাহলে এখানে কিউ সমান কি হবে? কিউ সমান হবে W/V, অর্থাৎ আমাদের এখানে যে অপশনটি রয়েছে ডি অপশনটি আমাদের কারেক্ট হয়ে যাবে। এরপর 1-এর 5 কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? দেখো এখানে যে সমস্ত রয়েছে এ, তারপর বি এবং ডি অপশনে, এগুলো কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ এরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয় না এবং H+ দেয় না। কিন্তু যদি আমরা দেখি সোডিয়াম অ্যাসিটেট, এটা কিন্তু জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় এবং এটি হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তো সি অপশনটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। তো নোট করে রাখবে, এটা তোমরা পরীক্ষার খাতায় লিখবে না, জাস্ট নোট করে রাখো মনে রাখার জন্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলো সেই পদার্থ যা জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয়। ক্লিয়ার? এরপর 1-এর 6 যে প্রশ্নটি আমাদের এখানে রয়েছে, 1-এর 6 অ্যামোনিয়া শুষ্ক করতে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়া শুষ্ক করার জন্য ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। বাকি যে সমস্ত রয়েছে H2SO4, ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে ফসফরাসের অক্সাইড, ঠিক আছে, এইগুলো সবকটা কিন্তু তোমার অ্যাসিডিক, ঠিক আছে। তো অ্যাসিড আর অ্যামোনিয়া হচ্ছে ক্ষার। অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় অ্যাসিড এবং বেস যদি বিক্রিয়া করে
তাহলে কিন্তু আমরা দেখেছি অ্যাসিড বেসের বিক্রিয়ায় সল্ট অর্থাৎ লবণ এবং জল উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে শুষ্ককরণে আমরা অ্যাসিড ব্যবহার করব না, যেহেতু অ্যামোনিয়া একটি বেস। তাহলে আমরা কি ব্যবহার করব? বেস ব্যবহার করব। তো এখানে ক্যালসিয়াম অক্সাইড একটি হচ্ছে বেস বা ক্ষারীয়। তো নোট এখানে করা হয়েছে, নোটটাও কিন্তু তোমরা একটু লিখে রাখবে নিজেদের মনে রাখার জন্য। এরপরে দেখো পরের প্রশ্ন 1-7, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন। ক্লিয়ার? এরপর আমরা চলে যাচ্ছি নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 9টি করতে হয় এখানে, অতি সংক্ষিপ্ত, এক কথায় উত্তর দিতে হবে। হ্যাঁ, তো 2-1, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে 2 মোল গ্যাসের ভর কত হবে? আর আমরা জানি m সমান 2d, তাহলে বাষ্প ঘনত্ব d যদি হয়, m যদি ভর হয়, আণবিক ভর বা অণুর ভর, তাহলে বাষ্প ঘনত্ব সমান আমরা কি লিখতে পারি? অণুর ভরের অর্ধেক, তাই না? তাহলে অণুর ভরটা কত? অণুর ভর বা আণবিক ভর হবে তখন m সমান হয়ে যাবে আচ্ছা, এখানে বাষ্প ঘনত্ব দেওয়া আছে না, d দেওয়া আছে 14। ভেরি গুড। এবার আমাদের m বের করতে হবে। m সমান হবে 2 × 14, সেখান থেকে আমরা কত পাচ্ছি? 28। ক্লিয়ার? এবার দেখো এটা কিন্তু 1 মোলের ভর হচ্ছে 28, তাহলে 2 মোলের ভর কত হবে? 28 গুণিত 2 করে দেবে 52, অর্থাৎ 56 গ্রাম। তাহলে এখানে উত্তর হয়ে যাবে 56 গ্রাম। ক্লিয়ার? 2 মোলের ক্ষেত্রে। তারপরের দেখো প্রশ্নটি, আদর্শ অন্তরকে তাপ পরিবাহিতার মান কত? আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান 0 হয় বা 0-র কাছাকাছি, খুবই কম হয়, 0-র কাছাকাছি, 0 বলতে পারো, নো প্রবলেম। ওকে, তারপরে দেখো এসআইতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী হবে? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান হবে কেলভিন ইনভার্স। আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি আমরা দেখি, ঠিক আছে, কঠিনের ক্ষেত্রে সবকটারই একক কিন্তু কেবলমাত্র উষ্ণতার উপর নির্ভর করে। ঠিক আছে, তো 1/θ হয়। এটাকে যদি আমরা সূচকের নিয়মে করি তাহলে হবে থিটা ইনভার্স, অর্থাৎ সেটা কেলভিনে করলে কেলভিন ইনভার্স, সেলসিয়াসে করলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হবে, ফারেনহাইটে করলে ফারেনহাইট ইনভার্স হবে। ঠিক আছে, তাই না? এরপরে দেখো 2-4 যে প্রশ্নটি এখানে রয়েছে, সুইচ লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে, এটা কি সত্য না মিথ্যে? অবশ্যই সত্য। দেখো এখানে কোনো একটা সুইচকে যদি আমরা রাখি, সেটা কিন্তু আমরা লাইভ তারের সাথে রাখবো, অর্থাৎ লাইভ তার বলতে যেখানে কারেন্ট ফ্লো হবে। তো সুইচটা যখন অফ থাকবে তখন কিন্তু তারা পরস্পর সংযুক্ত থাকে না, বর্তনী ওপেন থাকে। যখন এটাকে ক্লোজ করব তখন কিন্তু তারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং তড়িতের প্রবাহ ঘটাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে অফ আর এটা হবে অন। ক্লিয়ার? এরপর দেখো 2-5 যে প্রশ্নটি যে রয়েছে, বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন কোন নীতি মেনে চলে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম মেনে চলবে বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন। এরপর আসছি অথবা, ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোতে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। ডায়নামোর ক্ষেত্রে দেখবে ডায়নামোকে ঘোরানো হয়। ঠিক আছে, তো ডায়নামোকে যদি ঘোরানো হয় সেটা তোমার জলের জোয়ার ভাটা বা তোমার উচ্চ গতিতে জল প্রবাহ হলে সেইভাবেও ফ্যানটাকে ঘোরানো যায়, বা আমরা ডিজেল ইঞ্জিন দিয়ে ঘোরালেও সেটা কিন্তু এই যে যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং বাল্ব জ্বালাতে পারি বা অন্যান্য কাজ আমরা করতে পারি। ক্লিয়ার? এরপরে আসছি 2-6 যে প্রশ্নটি রয়েছে, তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে?
অ্যানোডে বিজারণ ঘটবে। তো এই জিনিসটা তোমাদের বারে বারে বলেছি, ভালো করে লক্ষ্য রাখবে এবং যদি সম্ভব হয় তোমরা তো মাধ্যমিক দেবে, তোমাদের দেখবে এবিটিএ টেস্ট পেপার এবং মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার 2024-এর মাধ্যমিকের জন্য করেছি সমস্ত কিছু, সেইগুলো তোমরা না একটু দেখে নেবে, তোমাদের অনেকটাই উপকারে আসবে। এছাড়াও আমরা আগামী দিনে তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য কিন্তু আমরা এবিটিএ এবং ডাব্লিউবিটিএ এবং পর্ষদের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের সলিউশন আমরা আনতে চলেছি। অবশ্যই আমাদের একটা পেড গ্রুপ থাকে, খুবই অল্প অর্থের মূল্যে তোমরা কিন্তু এই সমস্ত টেস্ট পেপারের উত্তর সহকারে ফিজিক্যাল সায়েন্স তো পাবেই, তার সাথে সাথে এবার ম্যাথেরও আমরা দেব, ম্যাথ এবং লাইফ সায়েন্সের। ওকে, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখো, তোমাদের অনেকটাই কাজে আসবে। চলো এবারে মূল বিষয়বস্তুতে আসি। দেখো, এটা মনে রাখার জন্য মনে রাখবে CRPNO, এই কথাগুলো মনে রাখবে। সি বলতে এখানে ক্যাথোডকে বোঝাচ্ছি, আর বলতে রিডাকশন হবে অর্থাৎ বিজারণ হবে, পি বলতে পজিটিভ চার্জ, এ বলতে অ্যানোড, এন বলতে নেগেটিভ চার্জ, ও বলতে অক্সিডেশন। ঠিক আছে, তাহলে অ্যানোডে অক্সিডেশন হবে, ঠিক আছে, আর ক্যাথোডে হবে রিডাকশন। ক্যাথোডে পজিটিভ আয়ন যাবে, গিয়ে ইলেকট্রন গ্রহণ করে রিডাকশন ঘটাবে, আর অ্যানোডে নেগেটিভ চার্জ গিয়ে ইলেকট্রন বর্জন করে অক্সিডেশন ঘটবে। ক্লিয়ার? তো এইখানে মনে হচ্ছে প্রিন্টিং মিস্টেক করে দিয়েছে, যাই হোক ঠিক করে দিচ্ছি। তাহলে এখানে দেখো, অ্যানোডে কিন্তু আমাদের কি হচ্ছে, অক্সিডেশন, NO, তাই না? তাহলে এটা হবে তোমার জারণ, অ্যানোডে জারণ। আর যদি কোন তড়িৎ দ্বারে বিজারণ হয় তখন লিখে দেবে ক্যাথোড। ঠিক আছে, একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটাকে ঠিক করে নেবে। ক্লিয়ার? এরপর দেখো, অথবা তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। ক্লিয়ার? এরপরে 2-এর সাথে যে প্রশ্নটি এখানে রয়েছে, যে সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষক হিসেবে যে পদার্থ আমরা ব্যবহার করব তার নাম কি এবং সংকেত? আমরা জানি সকলে যে অরসায়ানাইড, পটাশিয়াম অরসায়ানাইড বা সোডিয়াম অরসায়ানাইড, যে কোনো একটা বলতে পারো, ব্যবহার করা হয়। তার সংকেতটাও দিয়ে দেবে KAUCN2। ক্লিয়ার? এরপর চলে আসছি পরবর্তী প্রশ্ন 2-এর 8, ওলিয়ামের সংকেত কি? ওলিয়ামের সংকেত হবে H2S2O7। ক্লিয়ার? কাঁসার উপাদান কি কি হবে? কাঁসাতে মূলত কপার বা তামা এবং টিন থাকবে। তো কপার থাকে 75%, টিন থাকে 25%। এরপরে আসছি, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তো প্রথমেই যে প্রশ্নটি রয়েছে এখানে দেখো, যে দুটি তারের রোধ যথাক্রমে 1 ওহম এবং 6 ওহম, এদের প্রথমে শ্রেণী সমবায়ে যুক্ত করতে বলেছে, তারপর সমান্তরাল সমবায়ে যুক্ত করতে বলেছে এবং তুল্য রোধ নির্ণয় করতে বলেছে। ক্লিয়ার? তো আমরা এখানে শ্রেণী সমবায়ে যদি যুক্ত করি, সেই ক্ষেত্রে শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমরা যেটা জেনে থাকি যে আর সমান হয়ে যাবে ওই যে দুটো রোধ আমরা করেছি, দুটো রোধ এইভাবে যদি আমরা যুক্ত করে দিই তাহলে কি হবে, R1 এবং R2, এদের দুজনের যোগটাই হবে তুল্য রোধ। ঠিক আছে, তাহলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে 7 ওহম, যেহেতু এখানে R1 R2 1 এবং 6 দেওয়া আছে। এরপর সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করা হয় সেই ক্ষেত্রে কি হবে? সমান্তরাল সমবায়ে বা প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে এইভাবে দুটো রোধকে আমরা সমান্তরালে যুক্ত করে দেব। ঠিক আছে, এটা হয়ে যাবে R1 R2। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি জানি, 1/R সমান 1/R1 প্লাস 1/R2। সেইখান থেকে আমরা R সমান কি পাবো? R সমান পেয়ে যাব R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 6/7 ওহম। ক্লিয়ার?
এটাকে দশমিকে নিয়ে চলে আসবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা সংক্ষেপে কি বলতে পারি? সংক্ষেপে বলতে পারি যে শ্রেণী সমবায়ের তুল্য রোধ 7 ওহম এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হবে 0.857 ওহম। এরপরও আমরা চলে আসছি অথবা যে প্রশ্নটি রয়েছে, ঠিক আছে, দুটি পরিবাহীর প্রবাহ মাত্রা একই, পরিবাহীর দুই বিভব প্রভেদের অনুপাত 2:5 হলে রোধের অনুপাতটা কত, অর্থাৎ R1:R2 মানটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে দুটি পরিবাহীর প্রবাহ মাত্রা যেহেতু একই রয়েছে এবং বিভব প্রভেদ, এদের অনুপাত আমরা প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছি, রোধ আমরা এখানে ধরে নেব। তো তার আগে আমরা ওহমের সূত্রানুসারে কি জানি যে V সমান IR, ঠিক আছে। এবার V বলতে বিভব প্রভেদ, I বলতে প্রবাহ মাত্রা, R বলতে রোধ। তাহলে আমরা পরিবাহীর প্রথম পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা ধরি যে বিভব প্রভেদ V1 R1, ঠিক আছে, রোধ। দ্বিতীয় ক্ষেত্রে V2 R2। এবার আমরা কি করব দেখো, ওহমের সূত্রানুসারে আলাদা আলাদা করে বলতে পারি যে V1 সমান IR1 আর V2 সমান হবে IR2। ক্লিয়ার? এবার বিভব প্রভেদের যেহেতু অনুপাত দেওয়া আছে, তাহলে V1/V2 সমান আমরা নির্ণয় করব, তাহলে IR1/IR2, সেখান থেকে II কেটে গেলে R1/R2, অর্থাৎ আমাদের বিভব প্রভেদের যে অনুপাত ছিল সেই অনুপাতটাই আমাদের রয়ে যাবে, ঠিক আছে, 2:5। ক্লিয়ার? এরপরে আসছি 3-2 যে প্রশ্নটি এখানে রয়েছে, নাইট্রোলিম কি, কিভাবে প্রস্তুত করা যায় সমীকরণ লিখো। নাইট্রোলিম একটি যৌগ যা ক্যালসিয়াম সায়ানামাইড CaCN এর হোল2 নামে পরিচিত, ঠিক আছে। অবশ্যই কিন্তু ক্যালসিয়াম সায়ানামাইডের সাথে কার্বন চূর্ণ থাকবে, ঠিক আছে। তো এটি একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক নাইট্রোজেন সার এবং অন্য রাসায়নিক যৌগ তৈরিতে ব্যবহৃত হয়। প্রস্তুতি প্রণালীটা কেমন হবে? নাইট্রোলিম ক্যালসিয়াম কার্বাইড CaC2 এবং নাইট্রোজেন N2 এর সাথে সরাসরি যদি আমরা উচ্চ তাপমাত্রায় প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি উত্তপ্ত করি, তাহলে কিন্তু আমরা নাইট্রোলিম পাবো এবং এর বিক্রিয়াটাও অবশ্যই কিন্তু তোমরা দেবে, ঠিক আছে। বিক্রিয়াটা কি হবে? বিক্রিয়াটা হবে ক্যালসিয়াম কার্বাইড এবং নাইট্রোজেন বিক্রিয়া করে ক্যালসিয়াম সায়ানামাইড আর হচ্ছে কার্বন চূর্ণ, এটাকে আমরা নাইট্রোলিম বলবো, ঠিক আছে। এর শর্তটা কি? তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস হতে হবে এবং চাপ বায়ুমণ্ডলীয় চাপ হতে হবে। এরপরে আসছে দেখো, আর কিছু নেই এখানে। থার্মিট মিশ্রণ কি এবং থার্মিট পদ্ধতিতে লোহা নিষ্কাশনের বিক্রিয়া। তো ভর হিসেবে ও ভাগ তোমার 3 ভাগ, ঠিক আছে, এটা 3 ভাগ হবে। 3 ভাগ ফেরিক অক্সাইড Fe2O3 এবং 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে আমরা থার্মিট মিক্সচার বা থার্মিট মিশ্রণ বলবো। তো থার্মিট যে প্রক্রিয়ায় বিজারক হিসেবে অ্যালুমিনিয়াম চূর্ণ আমরা ব্যবহার করি এবং থার্মিট পদ্ধতিতে লোহা নিষ্কাশনে আমরা ব্যবহার করে থাকি। তো এর বিক্রিয়াটা কেমন হবে? বিক্রিয়াটি ঠিক এই বিক্রিয়াটি তোমরা লিখে দেবে যে M2O3 ধাতব অক্সাইড এবং 2 অ্যালুমিনিয়াম, তাকে যদি আমরা তাপ দিই তাহলে 2M ধাতু এবং অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এখানে এমটা যে ধাতু, সেই ধাতুটা হচ্ছে মূলত আয়রন, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, এইগুলো, ঠিক আছে। তো উদাহরণ হিসেবে আমরা একটা দিয়েছি, এটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, এটাও লিখে দিতে পারো, ওকে। এরপরে আসছি অথবা যে প্রশ্নটি রয়েছে যে অ্যালুমিনিয়াম এবং কপারের একটি করে আকরিকের নাম লিখো। অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট, যার সংকেত Al2O3 এবং 2H2O। কপারের একটি আকরিক হবে কপার গ্লান্স, যার সংকেত হচ্ছে Cu2S। এরপর আমরা চলে যাচ্ছি নিচের 4 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো প্রথমেই দেখো, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়? এসটিপিতে ওই পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? তো বিক্রিয়ার সমীকরণটা দেবে
ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা হিট দিই তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো এখানে ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ওজনটা আমরা বের করেছি 100 এবং কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ওজন বের করলাম 44 গ্রাম। তাহলে বিক্রিয়ানুসারে দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে কত, 44 গ্রাম, বা যেটাকে আমরা এসটিপিতে আয়তন হিসেবে ধরি 22.4 লিটার। তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলো, আমরা অর্ধেক পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করব, তাহলে কার্বন ডাইঅক্সাইড কত উৎপন্ন, অর্ধেক উৎপন্ন হবে। 22.4 লিটারের অর্ধেক কত হবে, 11.2 লিটার। যদি গ্রামে বলে তাহলে 22 গ্রাম। ঠিক আছে, তারপরে দেখো অথবা যে প্রশ্নটি এখানে রয়েছে, অথবা 48 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে। তো প্রথমে আমরা পটাশিয়াম ক্লোরাইড KClO3 কে যদি উত্তপ্ত করি, অক্সিজেন যে পাই তার সমিত সমীকরণ বিক্রিয়া সহ কিন্তু দেবে, না হলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। তো যে 2KClO3 সেখান থেকে 2KCl এবং 3O2 উৎপন্ন হয়েছে। এখানে দেখো একটা অণু KClO3 থেকে তার যে আণবিক গ্রাম আণবিক ভর তাকে আমরা 2 দিয়ে গুণ করলে কিন্তু 245 গ্রাম পাচ্ছি। ঠিক আছে, এবং এখানে অক্সিজেন একটি অণুর ক্ষেত্রে 32, তো তিনটের ক্ষেত্রে কি হবে 3 গুণিত 32, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 96। তাহলে বিক্রিয়ানুসারে আমরা বলতে পারি 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে KClO3 প্রয়োজন হচ্ছে কত, 245 গ্রাম। তাহলে 48 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত KClO3 প্রয়োজন হবে, তা হবে আমাদের 127.5 গ্রাম। ঠিক আছে, তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু তোমাদের এই যে রাসায়নিক গণনার চ্যাপ্টার যে 3 কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু আমার ভিডিওতে করে দেওয়া আছে, প্লেলিস্টে দেখবে, সেইখানে খুব সুন্দর করে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে, সেইগুলো একটু দেখে রাখবে। ঠিক আছে, বিগত মাধ্যমিক 2024-এও তোমাদের কমন নিয়ে এসেছিলাম, প্রায় আমাদের কাছে যারা পেড গ্রুপে পড়েছিল, ঠিক আছে, তারা তোমার 97 কোশ্চেন কিন্তু একদম হুবহু পেয়েছে আমাদের যে আলোচনার মধ্যে থেকে। ঠিক আছে, তো ফিডব্যাকও পেয়েছি ভালো, তাদের রেজাল্ট বেরোনোর পর দেখা গিয়েছে অনেকে 90+ পেয়েছে। ঠিক আছে, তারপরে দেখো 4-2 জার্মান সিলভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 18 গুণিত 10⁻⁻6 পার ডিগ্রি সি বলতে কি বোঝো। এটা দেখো তোমরা পারবে, এটা ছায়ার বই দেখবে, যদি সহায়িকা রেফারেন্স থাকে তাহলে 119 পেজটা দেখে নেবে। ক্লিয়ার? এরপর দেখো 4-3 যে প্রশ্নটি এখানে রয়েছে, 4-3 এখানে 400 ওহম হবে। হ্যাঁ, 400 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট লাইনে 10 ঘন্টার জন্য যুক্ত করলে ব্যয়িত শক্তির পরিমাণ বিওটিতে কত। তো প্রথমে আমরা যে তোমার বাতি থেকে যে জিনিসটা আমরা পাবো, ব্যয়িত তড়িৎ যে শক্তির পরিমাণ পি সমান আমরা কি জানি, পি সমান হয়ে যাবে ভি স্কোয়ার বিভবের স্কোয়ার বাই বিভবের যে স্কোয়ার বাই আর। ঠিক আছে, তাহলে পি হচ্ছে এখানে ব্যয়িত যে ক্ষমতা ওয়াটে, ভি হচ্ছে বিভব প্রভেদ যে ভোল্ট, এবং আর হচ্ছে বাতির রোধ ওহম। জাস্ট এখানে মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। রোধের মান দেওয়া আছে, বিভবের মান দেওয়া আছে। ঠিক আছে, বসিয়ে দিলে আমরা পিটা পেয়ে যাব, সেইভাবে আমরা কিন্তু পিটা এখানে নির্ণয় করে নিলাম। তাহলে পি সমান কত আসছে, 121 ওয়াট। তাহলে ব্যয়িত শক্তির পরিমাণ 121 ওয়াট। আমরা ব্যয়িত শক্তিটা পেয়েছি, শক্তির পরিমাণটা যদি বিওটিতে দেখি তাহলে বিওটি সমান কত হবে, পি ইন্টু টি, টি বলতে এখানে সময়টাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে বিওটি এককে হয়ে যাবে 121 ওয়াট ইন্টু 10 আওয়ার্স। ওকে, তো সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1210 ওয়াট ঘন্টা। এটাকে আমরা যদি কিলো ওয়াটে করি তাহলে 1000 দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর আসবে 1.21 কিলোওয়াট ঘন্টা। ক্লিয়ার? তারপরে দেখো এই প্রশ্নগুলো তোমরা ডাইরেক্ট বই থেকে পেয়ে যাবে, তাই উত্তরটা আর করালাম না। বৈদ্যুতিক মোটরে ব্যবহৃত পরিবাহী তারের
অভিমুখ যে সূত্রের সাহায্যে নির্ণয় হয় সেই সূত্রটি লিখতে বলেছে এবং ওহমের সূত্রে ভি ভার্সাস আই এর লেখচিত্র অঙ্কন করতে বলেছে। 4 তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কি? কোন অবস্থায় কোষের তড়িৎচালক বল তার প্রান্তীয় বিভব প্রভেদ অপেক্ষা ক্ষুদ্রতর হতে পারে তা ব্যাখ্যা করতে বলেছে। তারপরে 5 যেটা রয়েছে দেখো, অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় ক্রায়োলাইট এবং ফ্লুসপার কেন মেশানো হয়? কারণ এদের উষ্ণতাটাকে অনেকটা হ্রাস করে দেয়। আর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লিখো, ওই বিক্রিয়ারই ক্যাথোড বিক্রিয়া লিখতে হবে। এবং অথবা যেটা রয়েছে কপার এবং কপার সালফেট দ্রবণের তড়িৎ পরিবহনের দুটি পার্থক্য এবং তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার প্রস্তুতে অ্যানোডে বিক্রিয়া লিখতে বলেছে। আর 4 H2S কে গাঢ় H2SO4 দ্বারা শুষ্ক করা হয় না কেন? বিক্রিয়ার সমীকরণ সহ লিখতে বলেছে। এবং লাইকার অ্যামোনিয়া কি? তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর কেমন লাগলো সেটা অবশ্যই বলবে, তাহলেই পরবর্তী ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে। নাহলে কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি না পেলে তো ভিডিও করতে ইচ্ছে করে না। ঠিক আছে, যাই হোক আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।